হৃদবিহারী কোথায় হেরি আমার, হৃদবিহারী কোথায় হেরি আমার, হৃদবিহারী কোথায় হেরি। পিপাসী মন তোমায় চায় হরি, মন মজায় লুকালে কোথায় হরি, মন মজায় লুকালে কোথায়। ভবে আমি একা, ভবে আমি একা। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 19শে জানুয়ারি 2025 রবিবার। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এবং মধ্যমগ্রাম বাজারের কাছেই অবস্থিত একটি মন্দিরে। অসাধারণ এক পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে 1990 খ্রিস্টাব্দে। তারপর থেকে মধ্যমগ্রাম অঞ্চলে এই মন্দির প্রত্যেক মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। আমি আজকে আপনাদের এই মধ্যমগ্রামের অসাধারণ মন্দিরটি ঘুরে দেখাবো। আর আপনাদের জানাই, এখানে কিন্তু প্রত্যেক দিন দুপুরে ভোগ প্রসাদের বেশ ভালো ব্যবস্থা রয়েছে। সেই ভোগ প্রসাদ আপনারা পাবেন কিভাবে সেটাও আমি জানাবো। এছাড়া এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে রয়েছে অসাধারণ থাকার ব্যবস্থা। সেই বিষয়েও বিস্তারিত তথ্য আমি তুলে ধরবো আজকের ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে আমাকে জানান। আর অবশ্যই নতুন দর্শকদের বলছি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর প্রথমেই আপনাদের জানিয়ে দিই, মধ্যমগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আপনারা পৌঁছবেন কিভাবে। আজকের গন্তব্যে রেল ও সড়ক যোগে পৌঁছানো যায়, তবে যেহেতু আজকের গন্তব্য রেল স্টেশনের খুব কাছেই, তাই শিয়ালদাহ বা বারাসাতের দিক থেকে যারা আসবেন তাদের বলবো মধ্যমগ্রাম স্টেশনে নামুন। আর সড়ক যোগে যারা আসবেন তারা যশোর রোড হয়ে মধ্যমগ্রাম চৌমাথা থেকে অটো ধরে চলে আসুন মধ্যমগ্রাম স্টেশন। একইভাবে সোদপুর থেকেও অটো করে মধ্যমগ্রাম রেলগেট নেমে আজকের গন্তব্যে পৌঁছানো যায়। তবে অনেকের মতো আপনিও রেল লাইন পার করার বিপজ্জনক ঝুঁকি নেবেন না। স্টেশন চত্বর থেকে বেরোনোর জন্য ফুট ওভারব্রিজ ব্যবহার করবেন। ফুট ওভারব্রিজ পেরোলেই আপনি পৌঁছে যাবেন চণ্ডীগড় স্টেশন রোড। এই রাস্তা বরাবর কয়েক পা এগোলেই আমার প্রিয় চণ্ডীগড় লেখা একটি সুদৃশ্য বোর্ড দেখতে পাবেন। এই বোর্ডকে ডান দিকে রেখে রাস্তা পেরিয়ে বাম দিকের গলিতে প্রবেশ করুন। চলুন এগিয়ে যাই। এই যে দেখা যাচ্ছে সামনে গলি, এখন রাস্তা পেরোন এবং অবশ্যই সাবধানে দুদিকে দেখে তারপর আমরা রাস্তাটা পেরিয়ে যাব। আমরা এখন প্রবেশ করলাম নন্দনকানন অঞ্চলে। নন্দনকানন অঞ্চলে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন ইসকন লেখা একটি বোর্ড। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই বাম দিকের একটি গলিতে আমরা প্রবেশ করব। এই গলিতে প্রবেশ করেও দেখতে পাবেন ইসকনের পথ নির্দেশিকা বোর্ড, যা আপনাকে আজকের গন্তব্যের সামনে পৌঁছে দেবে। চলুন আরেকটু এগিয়ে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব আজকের গন্তব্যে। মধ্যমগ্রাম স্টেশন থেকে মাত্র 4 মিনিটের হাঁটা শেষ করে আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে। চলুন আপনাদের নিয়ে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই মন্দিরটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এই মন্দির নির্মাণের জন্য স্বর্গীয়া দীপালি রানী দত্ত এবং তার সুপুত্র রূপকুমার দত্ত ও পুত্রবধূ রীতা দত্ত তাদের অর্জিত সকল ধনসম্পদ মন্দিরের কাজে ব্যয় করেন।
মূল মন্দির দোতলায়। দোতলায় ওঠার আগে আপনাদেরকে একতলাটা একটু ঘুরে দেখাই। এটা হচ্ছে মন্দিরের স্টোর রুম। পুজোর বিভিন্ন সামগ্রী ভিতরে রয়েছে, দেখতে পাচ্ছেন। স্টোর রুমের ঠিক উল্টো দিকে আছে হরিমণ্ডপ। আর এখান থেকেই দেখা যায় ওপরের মন্দির চত্বরের কিছু অংশ। মন্দিরে প্রবেশ করার আগে আপনাকে জুতো খুলে ফেলতে হবে, এবং জুতো খুলে এই যে কল রয়েছে এখানে হাত পা দুটোই ধুতে হবে। ধোয়ার পর প্রবেশ করতে পারবেন মন্দিরে। চলুন আমি এখন জুতো খুলি, তারপরে হাত ধুয়ে নিই। এখন আমি মূল মন্দিরে প্রবেশ করব। স্টিলের সুদৃশ্য গেট পেরিয়ে রয়েছে কতকগুলো সিঁড়ি। প্রতিটি সিঁড়ি সবুজ গালিচা দিয়ে ঢাকা। 15টি মতো সিঁড়ি পেরোতেই আমি পৌঁছে গেলাম এক স্বপ্নের জগতে। সুন্দর করে সাজানো গোছানো ঝাল লণ্ঠন আর দেবদেবীদের নানান অয়েল পেন্টিং সব মিলিয়ে এক রাস তৃপ্তি নিয়ে প্রবেশ করলাম মন্দিরে। দেখুন বন্ধুরা, কি অপরূপ লাগছে এই মন্দিরের ভেতরে। মন্দিরের প্রতিটি দেওয়াল, মন্দিরের প্রতিটি কোণা কি অপরূপ সাজে সজ্জিত। এমন সুন্দর একটি মন্দিরের যিনি সেবক, তার কিন্তু আজ জন্মদিন। তা চলুন আগে তার সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। প্রভু, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম রামসুন্দর দাস। আমার পূর্বের নাম ছিল রূপকুমার দত্ত। রামসুন্দর দাস নামে আমাদের গুরু মহারাজ, রামসুন্দর দাস আমাদের দীক্ষার সময় নাম চেঞ্জ হয়, তা গুরু মহারাজ দিয়েছেন। আচ্ছা, এটা মধ্যমগ্রাম রাধা গোবিন্দ মন্দির। হ্যাঁ। এটাই হচ্ছে এর মূল পরিচয়। পরবর্তীকালে আমরা জানতে পারছি যে ইসকন এটা অনুমোদন দিচ্ছে। তো এর যে একদম প্রাক কথন, অর্থাৎ প্রথম দিকে যখন প্রতিষ্ঠা হয়, সেই সম্বন্ধে যদি আপনি একটু আলোকপাত করেন। আমাদের প্রথম দিকে মন্দির নিচেই ছিল। মন্দির নিচে আমাদের জায়গার একটু অসুবিধা হচ্ছিল বলে 1990 থেকে আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ওখানে জায়গার একটু অসুবিধার জন্য আমাদের উপরে আমরা করেছি। 2010-এর থেকে আমরা এই মন্দির দোতলায় আমাদের স্থাপন করা হয়েছে। আর প্রতিষ্ঠা কে এখন করেছিলেন কিছু প্রতিষ্ঠা- জানা যায়? আমাদের এখানে প্রতিষ্ঠা আমাদের এই গুরু মহারাজ, জয়পতাকা মহারাজ আমাদের এই গৌরনীতায় আচ্ছা। প্রতিষ্ঠা করেছিলেন। হুম। রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের কলকাতার মন্দিরে। তখন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি এসেছিলেন। বিভিন্নভাবে আমাদের একের পর এক এসছে, একবারে আমাদের সবকিছু হয়নি। আমাদের গৌরনীতায় প্রথম হয়েছেন, তারপরে রাধা গোবিন্দ হয়েছেন, তারপরে এইভাবে আমাদের সেবা কাজ চলছে। শুভ জন্মদিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওনার শুভ জন্মদিন, ওনার কৃপা যেন সবাই পায়, আমি এই প্রার্থনা করি। উনি যেভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন, সেভাবে যেন উনি উত্তরোত্তর আরো বেশি প্রচার চালিয়ে যাক, এবং রাধা গোবিন্দের সবাই উনি যেভাবে নিয়োজিত আছেন, সেটা আমি বলবো অসাধারণ। আর উনি ভগবানকে উনি যেভাবে সিঙ্গার বা ওই যে সাজসজ্জা, যেটা এটা একটা মানে এটা আমি জানি যে শাস্ত্র বলেছে ভগবানকে যত বেশি সুন্দর করে সাজাবেন, তাকে ওইভাবে নিবেন। তা উনি এইভাবে যে এত সুন্দর করে সাজান, সেটা না না, সব ভগবানের। যারা দর্শন করবে ভগবানকে এত সুন্দর রূপে, ওটা না, তারাও সেই রূপটা লাভ করে, মানে যদি ভগবানের কৃপা পায়, সেই রূপটা তারাও দর্শন করতে পারবে। হরে কৃষ্ণ প্রভু, সবার জন্য হরে কৃষ্ণ। জয় 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 রাধে, জয় ভগবান তোমাদের মঙ্গল করুক ভগবান। এই হরে কৃষ্ণ। চলুন এবার আমরা মূল মন্দির দর্শন করি। রামসুন্দর প্রভু আমাদের এই মূল মন্দিরে কি কি বিগ্রহ আছে তা সবিস্তারে জানাবেন। এই গৌরনীতায় আমাদের
দারু বিগ্রহ, এটা আমাদের গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ উনি প্রতিষ্ঠা করেছিলেন। এপাশের গৌরনীতায় দেখছেন, গৌরনীতায় পুরুষোত্তম মহারাজ আমাদের পরিক্রমার জন্যে উনি আমাদের পরিক্রমার সহযোগিতা করেছেন। আমরা গৌরনীতায় নিয়ে পরিক্রমা করি নগরে নগরে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে আমরা নিয়ে যাই। রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হয়েছে, বহুদিন হয়ে গেছে আমরা এখানে সেবা করি। এখানে নারায়ণ শিলা রয়েছেন, জগন্নাথ রয়েছেন, বলদেব সুভদ্রা মহারানী, গোপাল রয়েছেন, গুরু পরম্পরা রয়েছেন, নৃসিংহদেব আছেন। এনাদের আমরা সবাই সেবা করছি, ভক্তরা সবাই মিলে আমরা সেবা করি। এভাবে চলছে আমাদের এখানে। এখানে আমাদের প্রভুপাদ রয়েছেন, গুরু মহারাজ, আমাদের ভক্তিচারু স্বামী মহারাজ এরা রয়েছেন। এখানে আমাদের গুরু পূজা হয়। এখানে আমাদের গুরু মহারাজের চরণ রয়েছে। এপাশে গুরু মহারাজের ব্যবহৃত কিছু পোশাক রয়েছে, গুরু মহারাজের চরণ, গুরু মহারাজের ড্রেস, গুরু মহারাজের দণ্ড। আমি এখন একটা অসাধারণ অয়েল পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে অর্জুনকে যখন শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তখনকার ছবি, আর পাশেই রয়েছেন প্রভুপাদ। এমনই আরও অনেক অয়েল পেন্টিং এই মন্দিরের দেওয়াল জুড়ে রয়েছে। আর এখন একজন সেবিকাকে দেখছেন যিনি মন্দিরের সজ্জার কাজে ব্যস্ত রয়েছেন। কয়েকজন ভক্তকে দেখলাম জপের মালা হাতে নিয়ে নাম সংকীর্তন করতে করতে সারা মন্দির প্রদক্ষিণ করছে। চলুন আমিও আপনাদের মন্দিরের প্রদক্ষিণ স্থলটা দেখিয়ে দিই। এই হচ্ছে মন্দিরের প্রদক্ষিণ স্থল, অর্থাৎ মূল গর্ভগৃহকে কেন্দ্র করে রয়েছে চারিদিকে রাস্তা। প্রদক্ষিণ স্থল তো আপনাদের ঘুরে দেখালাম, এবার আপনাদের ওপরে নিয়ে যাব, অর্থাৎ 3 তলায়। রামসুন্দর প্রভুকে অনুসরণ করে এখন আমি 3 তলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানেও মাত্র কয়েকটা সিঁড়ি উঠতে হয়। এই 3 তলাতেই রয়েছে ভক্ত নিবাস এবং একটি ছাদ বাগান। আমি আপনাদের আগে ছাদ বাগানটা ঘুরে দেখাবো, তারপরে নিয়ে যাব ভক্ত নিবাসে। তো চলুন আগে ছাদ বাগানটা ঘুরে আসি। 3 তলার ছাদ থেকে আরও কয়েকটা সিঁড়ি উঠে তারপরে ছাদ বাগানে পৌঁছতে হয়। আর ছাদ বাগানে উঠেই আমি দেখতে পেলাম একটা মস্ত বড় বাতাবি লেবু। দেখুন আপনারা, আহা! তারপরেই দেখলাম একটি আমড়া গাছ, সেখানে প্রচুর আমড়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আর একটু ওপরে গেলে কিন্তু আমরা দেখতে পাবো ফুলের গাছ। এই যে ছাদ জুড়ে যত্ন করে প্রচুর গাছ লাগানো রয়েছে। প্রথমেই আপনারা দেখছেন বেশ কিছু গাছ, যে গাছগুলোতে এখনও ফুল আসেনি, তবে খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। আপনারা এলে হয়তো সেই ফুলগুলো দেখতেও পাবেন। আর এখন দেখছেন গাঁদার সিজন চলছে, এখানে প্রচুর গাঁদা গাছ রয়েছে। রকমারি ফুলে অপূর্ব সাজানো রয়েছে এই ছাদ বাগান। আর এই ছাদ বাগান থেকে দেখা যায় মন্দিরের চূড়া। নিচে থেকে কিন্তু এই মন্দিরের চূড়া আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ রাস্তা থেকে এই মন্দিরের চূড়া দেখা যায় না। আপনাদের আসতে হবে ওপরে এলেই মন্দিরের চূড়া আপনারা দেখতে পাবেন। এখন আমি চারিপাশের দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন কি অপূর্ব শোভা চারিদিকে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ইসকন লেখা রয়েছে। অনেকেই কিন্তু এই মন্দিরকে ইসকন মন্দির হিসেবেও চেনেন, যেহেতু এটা ইসকনের অনুমোদনে রয়েছে। প্রতি রবিবার এখানে কিন্তু উৎসব হয়, প্রত্যেক রোববার। আর সেই উৎসব উপলক্ষে এই ছাদে শামিয়ানা টাঙানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে পাথরের যে টেবিলগুলো দেখছেন, এগুলোতে ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। এবার চলুন আপনাদের নিয়ে যাব ভক্ত নিবাসে। ছাদ থেকেই একটা বারান্দা পেরিয়ে ভক্ত নিবাসে প্রবেশ করতে হয়। আর এই প্রবেশপথটাও কিন্তু অসাধারণ করে সাজানো। তো চলুন ভক্ত নিবাসের ভেতরে যাই। আমি এখন ভক্ত নিবাসের ভেতরে নিয়ে এসেছি আপনাদের। এটি হচ্ছে ভিআইপি রুম। এই রুমে রয়েছে এসির ব্যবস্থা এবং 2টি কিং সাইজ বেড, যেখানে 6 থেকে 7 জন একসঙ্গে থাকতে পারেন। রয়েছে 6 থেকে 7 জনের বসার জন্য সোফার ব্যবস্থা, একটা টি টেবিল,
একটা ড্রেসিং টেবিল, এছাড়াও নানান সুযোগ সুবিধা রয়েছে এই ঘরটিতে। এই ঘরটির ভাড়া হচ্ছে নন এসি হলে 1200 টাকা এবং এসি হলে 2000 টাকা। থাকতে পারবেন 6 থেকে 7 জন একসঙ্গে। সর্বসুবিধাযুক্ত এই ঘরের লাগোয়া রয়েছে একটি বাথরুম। বারান্দা পেরিয়ে বাঁ দিকে কিছুটা এগিয়ে গেলেই এই ঘরের জন্য রয়েছে নিজস্ব বাথরুম। বাথরুম দেখে আপনার কখনোই মনে হবে না এটা একটি মন্দিরের ভক্তনিবাসের বাথরুম, মনে হবে কোনো 5 স্টার হোটেলের বাথরুম। প্রথমেই ঢুকে ডান দিকে রয়েছে একটি বাথটব, এছাড়া বাঁ দিকে রয়েছে বিশাল একটা র্যাক, যে র্যাকে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। এছাড়া রয়েছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন কোমোড, একটা বেসিন, একটা ইউরিনাল, আর শীতকালে সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে কি গিজার। এখানে কিন্তু গরম জলেরও ব্যবস্থা রয়েছে। সর্বসুবিধাযুক্ত এই বাথরুমে রয়েছে আর একটা প্রমাণ সাইজের আয়না। আপনাদের ভিআইপি রুম দেখালাম, এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সাধারণ যে ঘরগুলি রয়েছে সেই ঘর আপনাদের দেখাই। এখানে থাকার যে খরচ সেটা কিন্তু অনেকটা কম। এখানে যেমন 2000 টাকা বা 1200 টাকা লাগে ভিআইপি রুমের, আর এর নিচে এখানে অনেকটা কম লাগে। তো সেরকম ব্যবস্থা রয়েছে, চলুন আপনাদের দেখাই, দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে একদম মন্দিরে ঢুকে বাঁ দিকে রয়েছে আর একটা অতিথি নিবাস। এটা হচ্ছে কমন, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো বেডরুম রয়েছে আর ঢুকিয়ে রয়েছে একটা কমন বসার ঘর। বেশ কতগুলো সোফা দেওয়া রয়েছে, এই সোফাগুলোতে আপনারা বসতে পারেন। আর এখানে একটা ডাইনিং টেবিল খুব বড়, যাতে প্রত্যেক ঘরের সদস্য একসঙ্গে বসে খেতেও পারে। আর ঘরগুলো আপনাদের দেখাই। ঘরে প্রবেশ করার আগে শ্রীকৃষ্ণের একটা অসাধারণ ওয়াল পেন্টিং আপনি দেখতে পাবেন। এখানেও কিন্তু এসি লাগানো রয়েছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। বেড রয়েছে, 3 থেকে 4 জন হয়ে যাবে। এছাড়াও আরও একটা বেড রাখা রয়েছে, যেটা আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এবার আমরা দ্বিতীয় ঘরটায় চলে যাব। দ্বিতীয় ঘরটা দেখুন, এই ঘরটাতেও একটা কিং সাইজ বেড রয়েছে, অর্থাৎ 4 জন তো খুব পরিষ্কারভাবে এখানে শোয়া যাবে। আর এখানেও একটা ডাইনিং টেবিল প্লাস টুল রয়েছে, যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এই ঘরটাতে পাখা রয়েছে, পর্যাপ্ত আলো রয়েছে। আর এই ঘরের লাগোয়া রয়েছে একটা ডাইনিং হল, মানে ব্যবস্থা অসাধারণ। এখানে ডাইনিং হল রয়েছে, ডাইনিং হলে বেসিন রয়েছে, একটা সিঙ্ক রয়েছে, খাবার যে খাবেন সে যে বাসন কোসন রয়েছে সেগুলো যে রাখবেন তার একটা জায়গা রয়েছে, একটা অসাধারণ মিরার ক্যাবিনেট রয়েছে। এছাড়া বড় করে একটা টেবিল বানানো রয়েছে টাইলসে, আর ঠিক ততগুলো চেয়ার রয়েছে। ব্যবস্থা কিন্তু অসাধারণ, কখনোই মনে হবে না আপনার যেটা কোনো ধর্মশালা বা কোনো মন্দিরের থাকার জায়গা। আপনি ঢুকিয়ে বুঝতে পারবেন এগুলো কিন্তু সমস্তটাই মানে কি বলবো, হোটেলের থেকেও কিন্তু ভালো পরিষেবা এখানে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তা আপনারা এলে এই সমস্ত পরিষেবাগুলো পাবেন। আর নিচে যে ঘরগুলো আপনাদের দেখালাম, এই ঘরগুলোর বাথরুম কেমন আছে সেটা আমি আপনাদের দেখাই। চলুন, এই হচ্ছে কমন রুমের বাথরুম। ঢুকতেই প্রথমে নজর টানবে আপনার, যেটা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে গিজার। এখানে একটা গিজার রয়েছে। ঢুকেই ডান দিকে রয়েছে একটা বেসিন, একটা মিরার ক্যাবিনেট, র্যাক রয়েছে দেখতে পাচ্ছেন। এবার ঢুকে যাচ্ছে আরো ভেতরে, ভেতরে রয়েছে কমোড, ইউরিনাল, এবং ব্যবস্থাটা দেখুন, শুধুমাত্র এক্সজস্ট ফ্যান রয়েছে। আবার গরমকালে যাতে আপনি নিশ্চিন্তে এখানে আপনার প্রাতঃকৃত্য সারতে পারেন তার জন্য কিন্তু পাখাও লাগানো রয়েছে। অসাধারণ ব্যবস্থা, খোলামেলা, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে। এই কমন রুমের সঙ্গে একটা কিচেনও রয়েছে। এই কিচেনেও কিন্তু গ্যাস স্টোভ রয়েছে, সিঙ্ক রয়েছে,
এবং থালা বাসন রাখার জন্য এখানে জায়গাও রয়েছে। আপনারা এই রান্নাঘর আপনারা ব্যবহার করতে পারেন, শর্ত একটাই, সেটা হচ্ছে এখানে কিন্তু নিরামিষ রান্নাই একমাত্র অ্যালাউ করা যাবে। অর্থাৎ যারা এই কমন রুমগুলোতে থাকবেন তারা এই কিচেন ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ভেজ যদি আপনারা খান। আর এই যে ভিআইপি রুম দেখলেন, সেই ভিআইপি রুমের একদম লাগোয়া রয়েছে কিচেন। এই কিচেন যারা ভিআইপি রুমে থাকবেন তারা কিন্তু ব্যবহার করতে পারে। আর এই রুমটাও কিন্তু একদম সাজানো গোছানো, সমস্ত সুবিধাযুক্ত, যেমন গ্যাস রয়েছে, মাইক্রো ওভেন রয়েছে, প্রচুর থালা বাসন রয়েছে, বাসনপত্র রয়েছে, একটা ফ্রিজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের নিয়ে চলে এসেছি মন্দিরের যে ভোগ রান্না হয় সেই ভোগ রান্না ঘর। সবটাই আপনাদের ঘুরে দেখালাম, মানে চেষ্টা করলাম ঘুরে দেখাতে। এবার আপনাদের জানিয়ে দিই মন্দির খোলা এবং বন্ধের সময়। মন্দির আমাদের মায়াপুর যে সিস্টেমে আমাদের পুজো অর্চনা হয়, এই একই ফর্মুলায় একই সিস্টেমে আমাদের সবকিছু হয়। ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়, তারপরে আপনার দর্শন আরতি হয় 7:30টার সময়, আবার 8টা থেকে ভগবানের দর্শন খুলে দেওয়া হয়, 12:30টার সময় ভোগ লাগানো হয়, 1টার সময় মন্দির বন্ধ হয়, আবার ঠিক 4:30টার সময় মন্দির খোলে, আর 8:30টার সময় রাত্রে মন্দির বন্ধ হয়, সায়ন আরতি দিয়ে বন্ধ হয়। দুপুরে রাজভোগের প্রসাদ হয়, আমাদের যেরকম 5বার ভোগ দেওয়া হয় মায়াপুরে, এই সিস্টেমেই ভোগ দেওয়া হয়। সকালে বাল্যভোগ, সকাল 9টার সময় আপনার এমনি দর্শন ভোগ, তারপরে আপনার দুপুরে রাজভোগ, বিকেলবেলায় আবার ফল মিষ্টি ভোগ দেওয়া হয়, আবার রাত্রেবেলায় ভোগ দেওয়া হয়। এখন আপনাদের নিয়ে এসেছি প্রসাদ ঘরে। দেবতার প্রতি যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, আর ভক্তরা এই ঘরে বসেই সেই ভোগ গ্রহণ করে। এখন দেখছেন দুজন ভক্ত এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করছে, আর আমিও। আমি এখন সামান্য, খুব সামান্য ভোগ প্রসাদ এখানে গ্রহণ করছি। এখানে আপনারা দেখছেন ভাত রয়েছে, একটা কুমড়োর তরকারি রয়েছে, বিটের একটা তরকারি রয়েছে, আর একটা মিক্সড ডাল রয়েছে। তো আমি আজকে চাইনি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে, কারণ শরীরটা আমার খুব একটা ভালো নেই। কিন্তু প্রভু আমাকে এতবার বলছেন যে সামান্য সামান্য সামান্য, তো এখনো তো ভোগ প্রসাদের সময় হয়নি, কিন্তু বাল্যভোগ যেটা হয়েছিল সেখান থেকে আমাকে একটু ভোগ প্রসাদ ওনারা দিলেন, আমি এটা এখন গ্রহণ করব। ভোগ প্রসাদ যেমন হয় তেমনই খেতে, অসাধারণ। তো আপনারা যখন আসবেন আগের দিন আপনাদের জানাতে হবে আপনারা ভোগ প্রসাদ পেতে চান কিনা, আর ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, এটা এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিই। প্রসাদ আপনার পেতে গেলে একদিন আগে বললে আমাদের 150 টাকা করে পার প্লেট নেওয়া হয়। অনেক রকম আইটেম থাকে। যদি কেউ বলে যে না আমাদের স্পেশালভাবে আরও একটু বাড়িয়ে কিছু নেব, তাহলে 200 টাকাও হয়, 250 টাকাও হয়, যেভাবে মিনিমাম 150 টাকা। সকালে রাত্রে নিলে 100 টাকা করে। আচ্ছা, দুবেলা নিলে 100 টাকা করে, হ্যাঁ, আর একবেলা নিলে মিনিমাম 150 টাকা, আবার 200 আছে, 250 আছে, যে যেরকম, মানে আমাদের যেটা নর্মাল প্রসাদ হয় 150 টাকায়, তাতে অনেক রকমই আইটেম থাকে। এবার একটু বলে দিন তাহলে এই ভোগ প্রসাদ আগের দিন তো ফোন করে নিশ্চয়ই বলতে হ্যাঁ, হবে। আগের দিন বললে যদি কাকে বলবে এবং এটা আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আমার ফোন নাম্বার 9830410340। আর একটা নাম্বার আছে 8013533940। আচ্ছা, এই মন্দিরে আসার জন্য সেরা দিন হচ্ছে রবিবার। এছাড়া সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের দিনগুলোতেও এই মন্দিরে খুব ভিড় হয়। তো চলুন এখন জেনে নিই সারা বছর এই মন্দিরে কি কি অনুষ্ঠান থাকে। আমাদের এখানে মায়াপুরে যেরকম সব রকম অনুষ্ঠানই হয়, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল পূর্ণিমা, তারপরে আপনার নৃসিংহ চতুর্দশী, এরকম সব রকম প্রোগ্রামই এখানে বেশ বড় করেই আমরা পালন করি। সমস্ত ভক্তরা আর্থিক এবং শারীরিক সব রকম সহযোগিতা করে। আপনারাও আসুন, আপনারাও এসে ভগবানের সেবায় যুক্ত হন এবং আপনারা বৈষ্ণব সেবায় সহযোগিতা করবেন।
এবং প্রসাদও পাবেন। প্রতি রোববার এখানে সন্ধ্যা 6টা থেকে 8:30 পর্যন্ত আমাদের নামহট্ট অনুষ্ঠান হয়। অ্যাকচুয়ালি এটা নামহট্ট মায়াপুর ইস্কনের নামহট্ট শাখার পরিচালনায় এটা তত্ত্বাবধানে চলছে। আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আছেন, আমাদের পদ্মনাথ প্রভু আছেন, আরও অনেক ভক্তরা আছেন। তাদের ইনস্ট্রাকশনে আমাদের এই মন্দির পরিচালনা হয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক পরের পর্বে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতে চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।